আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা এবছরই দেশে ফিরছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শেখ হাসিনার কথা। তিনি 28 তারিখে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা বিস্তারিত দিয়েছেন, মানে তার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে লেখা হচ্ছে, I will return to my country this year, Sheikh Hasina. Any attack on minorities is an attack on the independence of Bangladesh. Stressed Sheikh Hasina is an interview with NDTV. ভালো করে ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 28 জুন 13:45, 2026। এনডিটিভি ওয়ার্ড। আমি এখানে ইংরেজিটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাতে বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরে আসব। প্রায় 2 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এই প্রথম একটি বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাসিত জীবন নিয়ে কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, এরপর আপনি এবছর দেশে ফেরার কথা বলছেন, এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো ন্যায় বিচার নয়, এটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জীবনে বহু ষড়যন্ত্রের মুখোমুখি আমি হয়েছি, কিন্তু প্রতিবারই আমি জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের উন্নয়নের কাজ করেছি। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরব। প্রশ্ন, অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে, দলটি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাজনৈতিক শক্তি। 77 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলার শিকার হয়েছে, রক্ত দিয়েছে, নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে আবার ফিরে এসছে। আওয়ামী লীগের পুনরুত্থান কোনো কারো ব্যর্থতার উপর নির্ভর করে না, জনগণই আমাদের শক্তি। বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং উগ্রবাদ বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু জনগণ অতীত এবং বর্তমানের পার্থক্য বুঝতে পারছে এখন। প্রশ্ন, দল নিষিদ্ধ, হাজার হাজার মামলা রয়েছে, এই অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কতটা সম্ভব? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না, জনগণের উপর নির্ভর করে। নিষেধাজ্ঞা দিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া যেতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে
ভয় পাচ্ছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি ঠেকাতে সেনাবাহিনী, বিজেপি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমার বিশ্বাস জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। প্রশ্ন করা হয়, আপনি বলেছেন বাংলাদেশ তার মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের মতো পথে যাচ্ছে, কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনা বাংলাদেশ জন্ম নিয়েছিল সামরিক শাসন, বৈষম্য, সাম্প্রদায়িক গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রের স্বাধীন ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, এসবের ওপর। 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার উপরে আক্রমণ হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং উগ্রবাদের বিস্তার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্প দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। প্রশ্ন, বিএনপির সঙ্গে গোপন সমঝোতার কোনো আলোচনা চলছে কি? শেখ হাসিনা, এসব গুজব। গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, ন্যায় বিচার ও দয়া নয়, এটা সাংবিধানিক অধিকার। প্রশ্ন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ইসলামিক গোষ্ঠীর হুমকি সম্পর্কে আপনার মতামত কি? শেখ হাসিনা, এটি একটু অতি উদ্বেগজনক, বেদনাদায়ক। 5 আগস্টের পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আহমদিয়া, সুফি সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙা, বাড়িঘর লুট, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা বাংলাদেশের সমান আত্মমর্যাদার নাগরিক। সংখ্যালঘুদের উপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার চেতনার উপরে হামলা। প্রশ্ন, ভারতে নির্বাসিত জীবন কিভাবে কাটছে? শেখ হাসিনা, অনেকদিন ধরেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই। আমার পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমার মন পড়ে থাকে বাংলাদেশে। সে দেশের মানুষের কাছ থেকে দূরে থাকা, মাটির থেকে দূরে থাকা এবং প্রতিদিন নেতাকর্মীদের কষ্টের খবর শোনা অত্যন্ত বেদনাদায়ক। তবু দূর থেকেই আমি প্রতিদিন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি, নেতাকর্মীদের খোঁজ রাখি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, জাতির পিতার আদর্শ। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে আনবে এবং জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তার মানে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা ফের বাংলাদেশে এবছরই ফিরছেন। আমি যেটা বলেছিলাম, আগামী 2 মাসের মধ্যে, আপনারা অনেকে হেসেছিলেন, গুজববাজ বলেছিলেন আর কত গুজব চালাবেন। আজকে তিনি নিজে এনডিটিভি ওয়ার্ল্ডকে ভারতবর্ষের নয়, বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ গণমাধ্যমকে তিনি আজকে একটি লম্বা ইন্টারভিউ, গতকালকে লম্বা একটি 28 তারিখে লম্বা একটি ইন্টারভিউ দিয়েছেন। তাতে তিনি আদ্যপান্ত পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি কি চাইছেন, তিনি কবে ফিরবেন, তিনি কি করতে চাইছেন, তার আগামী পরিকল্পনা কি এবং তার মাথার মধ্যে কি আছে, তার ভাবনা চিন্তা সমস্তটা একদম পরিষ্কার বলে দিয়েছেন। অতএব আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ ভেতরে 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 তৈরি হচ্ছে, সমস্ত অঙ্ক ঠিক হয়ে গিয়েছে, এইবার শুধু আসল খেলার প্রয়োজন। সেই খেলাটা এইবারে খেলা হবে। দেখুন, চীনের সঙ্গে কথা হয়ে গেছে, আমেরিকা বারবার দৌড়চ্ছে, ভারত কিন্তু আমেরিকার কাছে দৌড়য়নি, একবারও যায়নি, বরং বলেছিল আমাদের ব্যাপার আমরা মিটিয়ে নেবো, আপনার নাক গলাতে হবে না।
ভারতের কাছে যে আর্জি দেওয়া হয়েছিল, ভারত কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে। আবার মার্কো রুবিওর খবর আমি সকালবেলা করলাম যে মার্কো রুবিও প্রস্তাব দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এখানে এসে দুটি বিষয়ে কথা বলবেন, একটা হচ্ছে ট্যারিফ আর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এবার চুক্তি করবেন। আমার মনে হয় চুক্তি অব্দি এগোবে না। চুক্তির আগেই এবছরই উনি বলেই দিলেন এবছর ভারতবর্ষ সেই রকম ব্যবস্থা করে তাকে তার সস্থানে বসিয়ে দেবে, এবং আমার কথাটি ফললো, নোটে গাছটি মূল হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভারতের ভিসা, চীন সফর করিডোর এবং বিএনপি ক্ষমতায় থাকবে কতদিন, এই মুসলেকা সরকার। আপনারা জানেন যে চীন সফরে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিককে চীনে মুসলেকা দিয়ে আসতে হয়েছে। সরকারটাই মুসলেকা, সুতরাং মুসলেকা তো দিতেই হবে। কি কারণে তারা মুসলেকা দিল? মানে এরা জানেই না যে এটা ভারত না, এটা আমেরিকা না, ওটা হচ্ছে চায়না। কোন রকম ফাতরামি ওখানে চলবে না। আপনি ছবি তুলবেন, ভিডিও করবেন, চায়নাতে ওই ফাতরামি চলবে না। চায়না একটা একদলীয় দেশ, একদলীয় সরকার, সেখানে কোনো বিরোধী দল নেই। এই যে যারা ওইখানে ছবি তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে চীনের সরকারের কাছে মুসলেকা দিয়ে আসতে হয়েছে, মানে আকলটা দেখেন। একটা দেশে গেছে, সেই দেশের নিয়ম কানুন না জেনেই সাংবাদিক চলে গেছে। বুঝতে পারছেন তো বাংলাদেশের সাংবাদিকদের আকল। আপনার এখন এটা টু শব্দটি নেই। এই যে এদের মুসলেকা দিতে হইল, ভারত থেকে, দিল্লি থেকে শুধুমাত্র মান্নাবাইয়ের পেতি পাড়া এবং বর্তমানে তারেক রহমানের পাড়া ডাক্তার জাহেদকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে। এর জন্য বাংলাদেশে কত কিছু হয়ে গেল। অন্তত মুসলেকা দিয়ে আসে নাই, তাই না? যদিও ফাতরামিটা পরিকল্পিত ভাবেই করেছে ডাক্তার জাহেদ, ইচ্ছাকৃতই করেছে। কিন্তু এই যে সাংবাদিকেরা চায়নাতে গিয়ে মুসলেকা দিল, তারেক রহমানের যারা সফর সঙ্গী, দেশের ইজ্জতটা কই থাকলো? এই মুসলেকাটা যদি ভারতকে দিতে হইতো, তাইলে এতক্ষণ বাংলাদেশে দেখতেন সিংহু বামেরা শাহবাগ গরম করে ফেলতো, পল্টন গরম করে ফেলতো বামেরা, বাইতুল মুকাররম চামড়া নাই পীর, চামড়া সারা পীর, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলরা মিলে এতক্ষণ চায়নার এম্বাসি ঘেরাও করতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ কুশপুত্তলিকা দাহ করতো। কিন্তু তাদের আব্বা চায়না মুসলেকা নিয়েছে তো কানটা ধরে, এই তারেক রহমানের সফর সঙ্গীতের কানটা ধরে মুসলেকা নিয়েছে। এখন কোনো ইজ্জত যায়নি, কারণ জ্যাঠায় থাপড় দিছে, তো সমস্যা নেই। পাকিস্তান হলো আব্বা, আর বাংলাদেশের ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী দেশ জ্যাঠা হইলো চায়না। তো জ্যাঠা এখন কানমালা দিছে, আর সমস্যা নেই। এখন আর ইজ্জত যায়নি, কারণ এদের ইজ্জত হলো পাহাড়ের সমান। শুধু ভারত কিছু বলে ইজ্জত যায়, আর কেউ বলে ইজ্জত যায় না। বার্মা যদি কান ধরে ঘোরা, ইজ্জত যায় না। চায়না যদি পিএল দেয়, ইজ্জত যায় নাই। চায়না যদি মুসলেকা নেয়, ইজ্জত যায় না। সব ইজ্জত যায় কেবল ভারতের সাথে কিছু হলে। এবার আসি করিডোরের ব্যাপারে, ভিসার ব্যাপারে একটু পরে আসি। করিডোর আপনারা দেখেছেন যে একবার আমেরিকা করিডোর চেয়েছে, এবার চায়না চেয়েছে। আবার এই করিডোরের পক্ষে আমেরিকার সকল চুক্তির পক্ষে দালালরা তো যা ইচ্ছা তাই বলতেছে। একেবারে আমেরিকার চুক্তি মানলে বাংলাদেশ চেলায় বেহেস্তে চলে যাবে, মাদ্রাসায় আর বলৎকার হওয়ার জন্য ছাত্র রাখতে হবে না, পোলা পান পাঠাইতে হবে না, পোলা মেয়েরা পাঠাইতে হবে না, চেলায় বেহেস্তে চলে যাবে। আমেরিকা যদি করিডোর নেয়, আমেরিকার কথাই দেয় ওই মিয়ানমারের। এখন চায়না চেয়েছে করিডোর, এর পক্ষে দেখলাম যে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানি দালালেরা একেবারে এই করিডোরের পক্ষে বাংলাদেশে কি কি লাভ সব বলতেছে। লাভের বন্যা বয়ে যাবে যদি চায়নার সাথে বাংলাদেশে করিডোর দেয়। এই করিডোরটা যদি খালি ভারতের সাথে হইতো বা ভারতের আলাপ হইতো, তাহলে কি বলতো জানেন? দেশ বেচা হয়ে গেছে, দেশ শেষ, সার্বভৌমত্ব শেষ, এই চুক্তি গোলাপি চুক্তি। এই লোকগুলোই আবার তখন ভারতের সাথে করিডোর হলেই শেষ, সব শেষ, দেশ শেষ। চায়নার সাথে করিডোর হলে শেষ হবে না। একটু ভালো হবে। ইয়াবাতে এমনি আসে পাইকারি ধরে। সংসদে আজকে খুব মজার ঘটনা ঘটেছে।
সংসদের খবরে দেখলাম, তাহলে যে গয়াদা একটা মচৎকার কথা বলে ফেলেছেন। জননেত্রী শেখ হাসিনা সংসদে একটা লোককে বলতেন যে আলীর পায়ে বল, কোন দিকে যেন যায়। সুরঞ্জিত সেনগুপ্ত যখন সংসদে কথা বলতেন, জননেত্রী শেখ হাসিনা এই কথাটা বলতেন যে আলীর পায়ে বল, গোল তো একদিকে হবেই। মানে মাঝে মাঝে আত্মঘাতী হয়ে যেত। গয়াদা একটা আত্মঘাতী কথা বলে ফেলেছেন। কিভাবে? তার দলের বিরুদ্ধে, তার মন্ত্রীর বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে। তার এই মুসলেকা সরকার না, তো মুসলেকা সরকার। কি বলেছে গয়াদা? বলেছে আগে তো বদির বাড়ির উপর দিয়ে ইয়াবা আসতো, এখন তো বদি নাই, বদির নাকি গদি নাই, বদিও নাই, হাওয়া হয়ে গেছে। তো এখন কোথা থেকে ইয়াবা আসে? ডাইরেক্ট বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি দিয়েই আসে। আত্মঘাতী গোল করে ফেলছে আমাদের গয়াদা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি হয়েই এখন ইয়াবা আসে। আমি বারবার একটা কথা বলি, আমি 20-25 বছর আগেই সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছি, সিদ্ধান্ত আসতে পেরেছি, সিদ্ধান্ত নেইনি তো সিদ্ধান্ত আসতে পেরেছি যে রাষ্ট্রের যত অপরাধ হয়, সেটা ছোট অপরাধ হোক আর বড় অপরাধ হোক, রাষ্ট্রের অনুমতি ছাড়া আপনি পারবেন না। এই যে ইয়াবা দেখেন, গাঁজা দেখেন, তারপর আরো ড্রাগ দেখেন, ফেনসিডিল দেখেন, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব না। নিজের রাষ্ট্রের সহযোগিতা এবং বাইরের রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভবই না। সিআইএর একজন সাবেক কর্মকর্তা বলেছেন, আমি তো এগুলো, আমার তো এডিটর এখনো নিয়োগ দেই নাই, আমি তো এগুলো দেখাইতে পারি না, ভিডিওগুলো আছে, দেখাইতাম নইলে। আমেরিকার সিআইএ বলেছে ড্রাগ আসলে একটা বিশ্বের যুদ্ধ নীতির একটা অংশ। এই যে যে দেশে বিদেশে, এমনকি আমেরিকাতেও যে ড্রাগ যায়, এটাও তার প্রতিপক্ষ দেশের ষড়যন্ত্র। বাংলাদেশেও যে ড্রাগ, এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র, এগুলো ষড়যন্ত্র। আপনি কিভাবে ড্রাগ আনবেন? বস্তায় বস্তায় টনাটন কি করে সম্ভব রাষ্ট্রের অনুমতি ছাড়া? আফগানিস্তানের যত আফিম ছিল সব পাকিস্তান সারা বছর বিক্রি করত। মূল পেশা ছিল এই যে হুইস্কি জেনারেল, পাকিস্তানের ইসলামী জেনারেলদের কাজই ছিল আফিম বেচা। তারপর সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে, সেটা তো আলাদা বিষয়। আসলে রাষ্ট্রের অনুমতি ছাড়া, রাষ্ট্রের ইশারা ব্যতীত, রাষ্ট্রের আস্কারা ব্যতীত আপনি কোনো অপরাধী করতে পারবেন না, প্রশ্নই আসে না। যেমন মা বাবার আস্কারা ছাড়া কোনো সন্তান জুয়া খেলতে পারে না, ড্রাগ এডিক্ট হইতে পারে না। যদি কেউ বলে যে তার সন্তান জুয়া খেলে, সে জানে না। যদি বলে তার ছেলে গাঁজা খায়, সে জানে না। যদি বলে তার ছেলে ইয়াবা খায়, জানে না। যদি বলে তার ছেলে আফিম খায়, জানে না। যদি বলে তার ছেলে ফেন্সিডিল খায়, তার পরিবার জানে না। যদি বলে তার পরিবার কিছু জানে না। ঠাড়া মারা মিথ্যা কথা। আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি আমার জেলার, এমনকি যার ছেলে ড্রাগ বেচে, তার বাবা জানে না, তার পরিবার জানে না, ঠাড়া মারা মিথ্যা কথা। আমি আমার জেলার, মানে জামালপুর জেলার যারা ড্রাগ বিক্রি করে এবং খায়, গ্রহণ করে, আমি তাদের উপর আজ থেকে 20 বছর আগে গবেষণা করেছি। সেটা যত বড় ক্ষমতাধর হোক আর একেবারে ছেঁচকা ড্রাগ ডিলার হোক আর বিক্রেতা হোক আর খাদক হোক, তার পরিবার জানে, তার গ্রামের মাতাব্বর জানে, এলাকার মেয়র জানে, কাউন্সিলর জানে, চেয়ারম্যান জানে, মেম্বার জানে, থানা জানে, তার মা বাবাও জানে কে ড্রাগ খায়, কে ড্রাগ বেচে। কেউ যদি বলে যে জুয়ার ডিলার, যারা এখন এই যে ক্রিকেটের জুয়ার ডিলার হয়েছে, কে জানে না? প্রত্যেকেই জানে। আমার জেলায় কারা এটা করে আমি জানি। আমার জেলার প্রত্যেকটা যারা করে, তাদের গ্রামের, শহরের, উপশহরের প্রত্যেকটা গলির পোলাপান 10 বছরের বাচ্চারা জিজ্ঞেস করেন, বলে দিবে। আর এখন যদি বলেন থানা জানে না, রাষ্ট্র জানে না, এলাকার মেয়র জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মন্ত্রী জানে না, ঠাড়া পড়া মিথ্যা কথা। আমার এলাকার যেগুলো লোক ড্রাগ বেচে, মানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং আর অন্যান্য যত কিছু আছে, সব পরিবারে জানে, সবাই জানে, বাপ মা জানে। ওদের বাপ মারা এখন কেউ বলবে, কিন্তু যারা আবার খায় তাদের বাপ মা কি বলবে জানেন? আমার পোলাটারে আমাকে নষ্ট করে দিল গো ফরিদ, তুমি কি জানো আমার পোলাটারে আমাকে নষ্ট হলো, আমার ভাইস্তাটারে আমাকে নষ্ট হলো, আমার ভাগ্নাটারে আমাকে নষ্ট হলো। তার যে পোলা নষ্ট হলো এটা সে বলবে না, তার যে ভাগ্না নষ্ট হলো বলবে না, তারা জানে বলবে না, তারা কিন্তু কন্ট্রোলে রাখতে পারেনি। তারপরেও সবচেয়ে বড় যেটা সমস্যা, রাষ্ট্র নিজেই এগুলো পৃষ্ঠপোষকতা করে। সিআইএর সাবেক একজন এজেন্ট এই কথা বলেছে।
আমি এডিটর নাই, আমি বললাম দেখাইতে পারি না, ভিডিওটা আমার কাছে আছে। আমি হয়তো সম্ভবত আগামী সপ্তাহে হয়তো আমার এডিটর নিয়োগ দেওয়া হবে, বা তা নাহলে অক্টোবর থেকে তো শুরু করবোই প্রফেশনালি। যদি আমি 1 তারিখের থেকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে হয়তো তখন আপনাদের আমি অনেক কিছু দেখাতে পারবো। জাতীয়, আন্তর্জাতিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আস্কারা ছাড়া আপনি কখনোই অপরাধ করতে পারবেন না। কোনো অপরাধই করতে পারবেন না আপনি। আপনার বাবার ক্ষমতা নাই, আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র যদি আস্কারা না দেয়। আমি কোনোদিনই আমার বাড়িতে কোথাও থেকে একটা ইট নিয়ে যেতে পারবো না। আমি একটা ইটটা নিয়ে গেলাম, আর বাবা বলবে যে এটা তুমি কোথায় গেছো, জিজ্ঞেস করবে আমাকে, আমি পারবো না। কিন্তু আমি দেখেছি আমার বাড়ির সামনে থেকে ট্রাকে রেল লাইন, লাখ লাখ টাকা রেল লাইন বিক্রি করে কোটিপতি হয়ে গেছে আমার চোখের সামনে, আমাদের বাড়ির সামনে থেকে। কিন্তু আমরা কোনোদিন সে চিন্তা করার সাহসই পাইনি, কারণ আমার পরিবার সেটা অ্যালাউ করবে না। তারা এবার লম্বা লম্বা কথা বলে আমার সাথে, আবার অবশ্য সরাসরি পারে না সামনাসামনি, কারণ জানে তো আমি সেড়া ভাঙ্গা, হুমায়ুন কবিরের ভাষায় সেড়া ভাঙ্গা বয়ান দিব। কারণ আমাদের জামালপুরের কে কে ধনী কিভাবে হয়েছে সব তো আমার ডাটা মুখস্থ। কার বাপ কি করতো, কার দাদা কি করতো, কে কিভাবে ধনী হয়েছে, কার বাড়ি, যার বাপ দাদার পায়ের স্যান্ডেল ছিল না তার বাপে কিভাবে শো পড়লো, যার বাপের একটা শার্ট ছিল না সে কিভাবে 5 তলা বাড়ি, এগুলো তো সবাই আমি জানি, সবাইকে চিনি আমি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, চায়না করিডোর চেয়েছে, এখন এই করিডোর দিবে, এর পক্ষে বয়ান দিতেছে। আমি দোয়া করতেছি করিডোর দেও না শোনা, চায়নারে করিডোর দাও, অথবা আমিও দোয়া করতেছি আমেরিকার করিডোর দাও। তারেক রহমানের মুরদেই গোলাবে না কাউকে করিডোর দেওয়া। সে চায়নাকেও করিডোর দিতে পারবে না, আমেরিকাকেও দিতে পারবে না, ভারতকে তো দিবেই না। এই সরকার তাহলে টিকবে না। এবার আসি ভারতের ভিসা। আপনারা একটা দৃশ্য দেখেছেন যে ভারতের ভিসার জন্য জামাতের বউ আর জামাতি কিভাবে, কি করুণ ভাবে, দীনেশ ত্রিবেদী বর্তমান বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার এবং বর্তমানে তিনি মন্ত্রিত্বের পদমর্যাদার, তিনি কি করুণ ভাবেই না বেগিং করলো দেখলাম ভিসা। তো ভারতে তো যাবো আমার মতো ভারতের দালালেরা, আপনারা কেন যাবেন? যারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইন্ডিয়া বয়কট, আপনারা কেন ভিসা নিয়ে যাবেন? আবার দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাপ হইলো ভাষা আন্দোলনের কি ভাষা সৈনিক নাকি, আবার বাপ মুক্তিযোদ্ধা নাকি, বাবা নয় দাদা নাকি ভাষা সৈনিক, আর বাপ নাকি মুক্তিযোদ্ধা নাকি, দুইটাই, আমি জানি না এই মুহূর্তে। সেই লোক লিখছে যে ভারতের কোনো উপায়ই ছিল না। আওয়ামী লীগ করে কিন্তু, আবার আগে শেখ হাসিনার ছবি রাখতো প্রোফাইলে, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে সে প্রোফাইল ছেড়ে অন্যটা দিছে, এখন আর মুরদে খোলায় না। যত বড় আওয়ামী লীগ আস, সোনার সান পিতলে গুগু, যারা শেখ হাসিনার ছবি দিতা, বড় বড় নেতার সেলফি ছবি দিতা, এখন তারা কোথায়? মুরদে এখন আর কোলায় না। তখন তো শেখ হাসিনার সাথে ছবি থাকলে একেবারে সেটা একেবারে কোরআনের পাতার মতো রাখতা, এখন ফেসবুকে দিতে ভয় কেন? সে লিখেছে ইন্ডিয়া নাকি বাধ্য হয়েছে ভিসা দিতে বাংলাদেশের লোকজনের, এই লোক আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবার কেউ লিখছে ব্যবসা করা ছাড়া তো ভারতে ভাত পাবে না বাংলাদেশের সাথে ব্যবসা না করলে, তুমি যাও কেন, কিনো না দেখি। তোমরা বলছো ইন্ডিয়া বয়কট, ওই যে বিপিনুরা, তারপর রাশেদ, তারপর আরেক আমতারেক, জামতারেক, তারপর বিএনপি, ছাত্রদল, তারপর কি জামাত, হেফাজত, ফিলিয়াচ্ছে, প্যানিক ভট্ট, এই যে হেফাজত, চাবরা নাইপির, আমার ভাবির পোলা কত না মিছিল করছ ইন্ডিয়া বয়কটে, যায় না ইন্ডিয়া। দেখি তোমার শত্রু যদি ইন্ডিয়া হয়, তুমি যদি মনে করো ইন্ডিয়া তার ব্যবসার জন্য, তুমি যাও না। আমার বলে কি টাকা ছাড়া কি চিকিৎসা করতে যাবো? এই বাংলাদেশের অভিনেত্রীরা এই কথা বলতো যে টাকা ছাড়া চিকিৎসা থাইল্যান্ড যান, ভারতে যান কেন? কে বলছে আপনি আপনার ভাই বোনের সাথে ঝগড়া হইলে মুখের দিকে তাকান না, মায়ের পেটের বোনের সাথে, আরে বাপ মায়ের দিকে তাকান না, বাইকনের দিকে তাকান না, বাইস্তের দিকে তাকান না, চাচার দিকে তাকান না, জ্যাঠার দিকে তাকান না, তাকায় দেখেন না যখন বিরোধ হয়। ভারত আপনার কাছে এত খারাপ, তা আপনি ওখানে কেন যাবেন ভাই? হিন্দুদের রাষ্ট্র হিন্দুস্তান, যেখানে গরুর মুত খায়, হাগে মুতে রাস্তায়, আপনি সেখানে কেন যাবেন?
অবশ্য আপনারই ভাই ভাইস্তে এলাকার লোকজন, আত্মীয় স্বজন, দেশের লোক এই ভারতেই কিন্তু প্রায় 1 কোটি 1.5 কোটি ওইখানে গিয়ে কামের বুয়াগিরি করে এবং ওইখানে দিন মজুরি করে ওই গরুর মুতের খাওয়ার দেশে। এটা আবার ভুলে যায়েন না। আপনারা 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা নিয়েছেন, আরো নিবেন, কিন্তু আপনারা নিজের দেশের নাগরিক ভারতে আছে 1 কোটি 1.5 কোটি, ওইটা আবার নেবেন না। ওইখানে ইসলাম প্রেম মুসলমান প্রেম নাই, দেশপ্রেম এবার গায়েব। ওইখানে বিজিবি সাথে বাংলাদেশের তৌহিদি পাবলিক জনতা যারা ইয়াবা খায়, হিরোইন খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের না পাহারা দিবেন তৌহিদি জনতা, ঘুষখোর তৌহিদি জনতা, ইয়াবাখোর তৌহিদি জনতা, চোরাকারবারি তৌহিদি জনতা, এদের নিয়ে পাহারা দিবেন। বার্মায় যান না কেন? বার্মায় যান। যেটা বলতেছিলাম বা যা বলছিলাম, ভারতের এই ভিসা চালু করেছে বাংলাদেশের কিছু মূর্খ, কিছু শিক্ষিত মূর্খ এবং বাঙ্গু পাঙ্গু ভাঙ্গু যারা আছে তারা বলতেছে আরে ভারতের আর উপায় নেই। তো যান না, আপনি পাকিস্তান যান, চিকিৎসা করতে, চায়না যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, ভারতে যান না। ভারতে যদি লাভ হয়, বললামই তো, মায়ের পেটের ভাইয়ের দিকে তাকান না, বোনের দিকে তাকান না, রাগ উঠলে বাপ মায়ের দিকে তাকান না, সম্পত্তি নিয়ে ঝগড়া হইলে। তাহলে আপনি কেন ভারতে যাবেন ভাই? এই ফাত্রামিটা বন্ধ করেন, এই ভণ্ডামিটা বন্ধ করেন। চা পাহাড় কোথাও যায় না, ভারত ছাড়া চলতে পারবেন না। এই যে আজকে থেকে ভিসা, কালকে থেকে ভিসা পাবেন, আমি জানি যে কিভাবে আপনারা পাইকারি হারে যাবেন। তো এখানে তো আমার মতো ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের নেতারা। আপনারা কেন যাবেন ভাই? আপনারা কেন যাবেন ভারতে? আপনার পাকিস্তান তো আপনাদের এখন জাত ভাই, ভিসা লাগে না। তারপর 501 মৌলবী আফগানিস্তান থেকে ঘুরে আসলো, তার ভিসাই লাগলো না, দুবাই থেকে আসলো গেল, মধুপুরের পিসাব গেল, ভিসাই লাগলো না, ছিল লাগে না তাদের। কেমনি জানি করে এরকম। কালকে দেখলাম এক নায়ক এরকম করলো ভারতের, তাদের ভিসাই লাগে না, বুঝতে পারছেন? শুনেন, দুইখান কথা বলি। ভারতের ভিসা ছাড়া আপনারা চলতে পারবেন না। ভারতের সীমান্তে চোরাকারবারি ছাড়া আপনারা চলতে পারবেন না। বাংলাদেশের 1 কোটি মানুষ ডাইরেক্ট চোরাকারবারির উপরে নির্ভর করে, কমপক্ষে 1 কোটি লোক। এরা বাংলাদেশ এটা খায় না, সরাসরি ভারতের উপর নির্ভর করে। ভারত ছাড়া চলতে পারবেন না, চাপা যতই মারেন। আপনি 14 বিমান ছাড়া 1400 বিমান, 2400 বিমান কিনেন, চাইনা কেন, আমেরিকা থেকে মানেন। আপনি ভারতের একটা চুল সোজা করার ক্ষমতা আমাদের নাই, চাপা যতই মারেন। করিডোর দেন চাইনারে, না করছে কারা? করিডোর দেন, আমেরিকারে দেন, গাড়ি তো দিয়ে দিচ্ছেন, দিয়ে দেন, করিডোর দেন দেখি। দেন না, আপনি না করছে দেন। এখন আর গোলামি না, আমেরিকারে করিডোর দিলে গোলামি হয় না। তারপর চাইনারে করিডোর দিলে গোলামি হয় না। এইবার ক্ষমতায় কতদিন থাকবেন আপনারা? করিডোর দেন বা না দেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছে আমি ডিসেম্বরে আসতেছি, এই বছরই আসবো। সিংহুয়াম আর জামাতিরা দিকে হাইরে ফালাফালি এই কথা নিয়ে। এই সিংহুয়াম আর জামাতিরা কিন্তু বলতো, বিএনপিরা কিন্তু বলতো, ছাত্রদল কিন্তু বলতো যে পুলিশ ছাড়া আইসা দেয়। তো সিংহুয়াম আপনারা কিন্তু আর্মি ছাড়া রাস্তায় নামতে পারতেছেন না। জামাতিরা আপনারা কিন্তু আর্মি ছাড়া চলতে পারেন না। বলছিলাম না যে ডিসেম্বরের পরে সেনাবাহিনী ঘুম আরাম করে ফেলামো, বলছিলাম কিনা? 2 মাস আগেই বলছিলাম। মানে যেদিন তারা ঘোষণা দিছে সেনাবাহিনী নিয়ে নিবে, তার 15 দিন আগে থেকে বলা শুরু করছে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী বেড়াগায় ফিরে না যায়, সেনাবাহিনী ঘুম আরাম করে ফেলবো। বাংলাদেশের ফাতরামি বন্ধ করে দেবো। কিভাবে মিশনে যায় সেটা আমরা দেখব। এইভাবে বাংলাদেশে রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে এই বাংলাদেশের মোল্লার মিলিটারি কিভাবে টিকে থাকে আমরা দেখব। আমরাই দেখে নিব। আর তো শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি এই বছরই ফিরবেন। এই ঘোষণা আর কি মনে করেন না? উনি যদি এটা এমনিও বলে থাকে, এটা আর কি মনে করেন না? এই বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা আওয়ামী লীগ করে তাদের জন্য টনিক হিসেবে কাজ করবে। ওই সিংহুয়ামের 200 লোক আর জামাতের 2-3% মিলে যে ফাতরামি সারা দেশে শুরু করছেন, ওই নয়া জামাতের আমির ওয়াকারের কান্দে সইরা, ওয়াকারের গোয়া কিন্তু খালে আর বিলে চলে যাবে ডিসেম্বরের পরে থেকে। আমি সেই প্রতি বলে দিলাম আপনাদের, বলেছি তো যে ডিসেম্বরের পরে মিশন বন্ধ করাবো যদি বাংলাদেশের মিলিটারিরা এই ফাতরামি বন্ধ না করে, সোজা করে ফেলাবো। একবার বলি নাই, বারবার বলতেছি। এর আগেও বলেছি, কয়েকদিন আগেও বলেছি, আবার বললাম। খেলা ডিসেম্বর থেকে আমরা দেখাবো
সেনাবাহিনীকে ব্যারাকে যাইতে হবেই। না আমেরিকা, না রাশিয়া, না চায়না কোনোভাবেই এই সেনাবাহিনীকে যতই ফাত্রামি, সেনাবাহিনী ডিসেম্বরের পরে বাংলাদেশে থাকলে বহু কিছু করে যাবে। আর সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে, আমার ভাবির পোলারা বিএনপি জামাত পাবলিকের উষ্টা এমনি খাওয়া শুরু করবে। এই যে যত মর্দগিরি দেখেন না আপনারা, ওটা আমরা জানি আপনাদের মর্দগিরি কোথায়। কারণ খুঁড়ার জোরে পাঠা গোদে। আওয়ামী লীগ কিন্তু আর্মি ছাড়া চলতে পারবে, আপনারা কিন্তু পারবেন না। আওয়ামী লীগ পুলিশ ছাড়া চলতে পারবে, আপনারা কিন্তু পারবেন না। আওয়ামী লীগ যে পুলিশ ছাড়া আর্মি ছাড়া চলে এখন দেখতেছেন না, যে নিষিদ্ধ করে আপনাদের ঘুম আরাম হয়ে যায়। 23শে জুন আপনারা কেবলমাত্র নেটো বাহিনী আনা, বিমান বাহিনী আনা বন্ধ রাখছিলেন, আর সবই মাঠে নামাই দিয়েছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী আর নেটো আনেন নাই, বিদেশ থেকে হায়ার করে আনেন নাই। এছাড়া তো সবই করেছেন। ঠেকাতে পারবেন? পারবেন না, পারবেন না। ডিসেম্বরের মধ্যে ওয়াকারকে ফিরে যেতেই হবে। ওই যতই খোঁচা খোঁচা দাঁড়িয়ে রেখে জামাতি হও মিস্টার ওয়াকার, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার দায় আবার তোমাকে নিতে হবে। মিস্টার ওয়াকার, মিস্টার মিলিটারি, আমিরে মিলিটারি, তোমাকে দায় এবার নিতেই হবে। তুমি যে বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করেছ, তুমি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছ, ওয়াকার তোমাকে দায় নিতেই হবে। তুমি মনে করো না তোমার হাতে বন্দুক থাকে বলেই তুমি বঙ্গের শেড হয়ে গেছো। এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানের মতো, পাক হানাদার বাহিনীর মতো একটি প্রশিক্ষিত সংগঠনকে পরাজিত করে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তুমি ওয়াকার যদি মনে করো যে আমেরিকার কাঁধে চড়ে তুমি বহু কিছু করতে পারবা, কিছুই করতে পারবে না। তোমার বহু ভণ্ডামি করছো, বহুত পাত্রামি তুমি ওয়াকার। অনেকে আবার বলে তুমি করে বলো, কে সে? সেই বাংলাদেশের কে? সে বাংলাদেশের একটা সচিব পর্যায়ের লোক। এই মোল্লার মিলিটারি ভয় থেকে ফিরে আসেন। মোল্লাদের ভয় পাইছেন বলে একদিকে বেহেস্তে হারানের ভয়, মোল্লাদের ভয় পাইছেন, তার জন্য কিন্তু বাংলাদেশের এই ক্ষতি। আর মিলিটারিকে ভয় পাইছেন বলে কি করতে পারবে তারা? এই যে প্রতিদিন মরার চাইতে, প্রতিদিন 10-12 জন মরার চাইতে একবারে নেমে যান মাঠে, দেখি সেনাবাহিনী কি করে। এই বাংলাদেশের সেনাবাহিনী পালায় নাই 90, আবার পালাবে, পালাইতে হবে। জি, আপনারা যারা বিভিন্ন টক শো ফলো করছেন তাদের জন্য একটু বলে রাখি, আমাদের দেশটা প্র্যাকটিক্যাল কোনো কিছুতে নেই, তো মানুষের জন্য কল্পনা করতে পছন্দ করে, কল্পনায় অনেক কিছু আলোচনা করে, কোনো প্র্যাকটিক্যালিটির সাথে এই আলোচনাগুলোর মিল নাই। যেমন একটা উদাহরণ দেই, গতকাল আমি দেখলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত যে গম চুরি করতে গিয়ে চাকরি হারিয়েছে, পরবর্তীতে আপনার সিভিল সোসাইটি হয়েছে, থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, নিরাপত্তা বিশেষজ্ঞ হয়েছে, প্রফেসর কলিমুল্লাহ, নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে ডক্টরেট করেছে সে। অর্থাৎ এই প্রফেসর কলিমুল্লাহ সাখাওয়াতকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন উদার হস্তের ডিগ্রিটা দিয়েছে কলিমুল্লাহ সাহেব। সেই কলিমুল্লাহকে কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত ইউনুসের আমলে জেলে বন্দি করে রেখেছিল। ভদ্রলোক নাকি বের হয়েছেন, এখন চাকরিও হারিয়েছেন। সাখাওয়াত অধ্যাপক মুন্সি ফয়েজের সাথে মিলে 50 মিনিট আলোচনা করলো একটা টেলিভিশনে। সে কিছুই পড়ে আসেনি। সে বলে যে এই ভিজিটের সাফল্য কি এগুলা জানতে পারবো যখন জয়েন্ট কমিউনিকে সব বের হবে। সে যখন আলোচনা করতে এসছে এগুলা বলছে, তার অনেক আগেই কিন্তু জয়েন্ট কমিউনিকে বের হয়ে গেছে। যে ছেলেটা উপস্থাপনা করছিল সেও জানে যে বের হয়েছে, কিন্তু লোকটাকে লজ্জা দেওয়ার জন্য কিছু বলেনি। আর সাখাওয়াত কিছু না জেনে না বুঝে অন্ধের মতো 50 মিনিটের অর্ধেক সময়, একটু বেশি হবে মুন্সি ফয়েজের থেকে, সে আলোচনা করে গেছে। আবার মুন্সি ফয়েজ, হ্যাঁ উনিও মুরব্বী, ওনার বুদ্ধিমত্তা দিয়ে আলোচনা করেছেন। এই উদাহরণটা কেন দিলাম জানেন? সবগুলো আলোচনা হলো এরকম। এরা কেউ পড়াশোনা করে আসে না, আমাদের মতো লোকজন, আমরা যারা ইনফর্মড না, আমাদেরকে বোঝানোর জন্য সারা জীবন যেসব কথাবার্তা শিখেছে সেগুলা কিছু বলে দিয়ে আমাদেরকে বুঝিয়ে টুজিয়ে এই আলোচনাগুলা করছে। আমি ফরেন মিনিস্ট্রির বা বাংলাদেশের ফরেন সার্ভিসের কয়েকটা রিটায়ার্ড অ্যাম্বাসেডরকে আলোচনা করতে দেখলাম এগুলো নিয়ে। হুমায়ুন কবিরকে দেখি নাই, যিনি সবচেয়ে বেশি টেলিভিশনে আসেন।
মুন্সি ফয়েজ আর যারা এসছে তাদের মধ্যে মুন্সি ফয়েজ একমাত্র একজন কূটনীতিক হিসাবে কিছু সুনাম আছে, বাকি কয়েকজন এগুলোর মানে একজন ডিপ্লোম্যাট হিসাবে কাজকর্মে এদের কোনোই গুরুত্ব ছিল না, কিছুই করে নাই। অর্থ চুরি করেছে, ফরেন মিনিস্ট্রিতে তো বড় বড় চুরি করা যায় না, এই তেল নুন এগুলা চুরি করেছে, এখন বক্তব্য দিচ্ছে। যে মানুষগুলো চাকরি জীবনে কোনো কন্ট্রিবিউশন নাই, এগুলো সরকারের খেয়েছে, ভালো কাপড় চোপড় পরেছে, সময় নষ্ট করেছে, দেশের অর্থ নষ্ট করেছে, আপনারা কি জানবেন এদের কাছ থেকে? এরা এখন আবার নব্য বিএনপি সেজেছে। এরা অবশ্য আগেও বিএনপি ছিল, কিন্তু আমাদের আওয়ামী লীগের সরকারটা কখনো এগুলো নিয়ে মাথা ঘামায়নি, কে বিএনপি কে আওয়ামী লীগ। আর টক শোতে তো ইউটিউবে তো বুঝতে পারছেন, সেটা হলো যে চমক এবং আপনার স্পেকুলেশন। সকালে মরে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বিকালে মরে যাচ্ছে চীন, এই স্পেকুলেশন গুলো চালায়। এইসবের মধ্য থেকে আমরা যেটা ভালোভাবে জানতে পারতাম আজকে, সেটা ছিল ডক্টর খলিলুর রহমান যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখান থেকে। তার পাশে ছিলেন দুইজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং যথারীতি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আপনারা যদি বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাহলে দেখবেন যে ভদ্রলোক অল অ্যালং তিনি কিন্তু এক কথা বলছেন, তার নার্ভাস সিস্টেম আরেক কথা বলছে। বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন সব সময় কিন্তু গুরুত্বপূর্ণ। বডি ল্যাঙ্গুয়েজ আসলে আমরা নার্ভাস সিস্টেম দেখি, এই জিনিসটা আমরা আবার বুঝি না। আপনি বডি ল্যাঙ্গুয়েজ হলো যে আপনি তার নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে সেটা অধ্যয়ন করেন। অর্থাৎ মুখে একটা কথা বলছে, তার নার্ভাস সিস্টেম স্ট্রেইনড হচ্ছে এবং তার নার্ভাস সিস্টেম তাকে জড়সড় করে দিচ্ছে, তাকে আপনার স্টিফ করে দিচ্ছে। আমি কিন্তু সব সময় খলিল সাহেবের বডি ল্যাঙ্গুয়েজে এটা পেলাম। কিন্তু খলিল সাহেব যেহেতু দীর্ঘদিন ইউএন সিস্টেমে কাজ করেছেন, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে কাজ করেছেন, ওনার এগুলো উপস্থাপনায় এক ধরনের অভিজ্ঞতা তো আছে। যদিও সেটা আমি মনে করি যে এই 70-72 বছর বয়সে এসে খলিল সাহেবের কাছ থেকে যেটা আশা করার দরকার ছিল, মানে আশা করতাম, সেটা কিন্তু পাচ্ছি না। যাই হোক, আমি কোনো বদনাম করতে আসিনি। আমি আপনাদের, বিশেষ করে আমার বন্ধুদের যারা আমার কথা শোনেন ধৈর্য ধরে, তাদের বোঝার জন্য বিষয়গুলো বলছি এবং তাদের যেন কোনো ভুল ধারণা না থাকে। পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে নগদ কি পেল এই ভিজিট থেকে। পররাষ্ট্রমন্ত্রী খুব হম্বিতম্বি করে বলল, দেখুন আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে ওখানে গিয়েছি? ভিক্ষার ঝুলি নিয়ে ওনারা চীন যাননি। এই জায়গায় একটু বলার আছে। দেখুন, বাংলাদেশ যখন চীনের সাথে বা মালয়েশিয়ার সাথে কোনো এরকম উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক করে, এবং মালয়েশিয়া বা চীন, আমরা চীন ভিত্তিকই আলোচনাটা করি, চীনের আমাদের সাথে কোনো ধরনের আপনার ওই রকম স্ট্র্যাটেজিক স্বার্থ এখন আর নাই। এক সময় হয়তো এটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হতো যখন ভারত চীনের মধ্যে একটা স্ট্রেন্ড রিলেশনশিপ ছিল। কিন্তু গত 2 বছর আমরা দেখছি, বিশেষ করে ব্রিক্সের মাধ্যমে ভারত এবং চীন তাদের মধ্যে আপনার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে বাদ বিসম্বাদ ছিল সেগুলোকে পেছনে ফেলে, এবং তারা এই সব জায়গায় সবচেয়ে সিরিয়াসলি এই জটিল ইস্যুগুলো ডিল করার কথা বলছে। সেই অবস্থায় কিন্তু বাংলাদেশের গুরুত্ব চীনের কাছে অটোমেটিক কমে যাচ্ছে। এই অবস্থায় আপনি চীনে কেন যাবেন? চীনে নগদ কিছুর জন্যই যাবেন। আরেকটা জিনিস বুঝবেন, এর পাশাপাশি, হ্যাঁ, এই জিনিসটা বোঝার আগে আমরা কয়েকটা জিনিস দেখি যে চীন আর আমাদের সম্পর্কটা কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, কি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের কাছে আমরা চীনের বৃহত্তম বাজার, অর্থাৎ আমরা যা কিছু বিদেশ থেকে আমদানি করি তার সবচেয়ে বেশি টাকার জিনিস আমদানি করি চীন থেকে। চীনের জন্য আমরা একটা বড় বাজার। চীন আমাদের দেশে ইনভেস্টমেন্ট করে তাদের মিল কারখানা, তাদের সামগ্রী উৎপাদন করে সেগুলা আরো ভালো দামে অন্য দেশে বিক্রি করতে পারে। এই বিষয়গুলো হলো আমরা চীনের কাছে গুরুত্বপূর্ণ।
চীন আমাদের কাছে কিন্তু এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ঋণ সহায়তা দেয়া, কোনো না কোনো ফর্মে আর্থিক সহায়তা দেয়া। এইটা আবার চাতুর্যের সাথে আপনারা জানেন যে তারেক রহমানের সরকার বিশাল ঘাটতির বাজেট সৃষ্টি করেছে। 3.5 লাখ, অলমোস্ট 3.5 লাখ কোটি টাকারও বেশি ঘাটতি বাজেট। এর একটা বড় অংশ তারা বলেছেন তারা বৈদেশিক সাহায্য, ঋণ এগুলা থেকে আপনার ম্যানেজ করবেন। এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু চীন হতে পারত। আবার দেখি ওই যে গোলাম নামে একটা ছেলে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করে, ইউনুস চাকরি দিয়ে গেছে, ও আবার গভীর তথ্য দিচ্ছে যে না, চীন কাউকে বাজেট সহায়তা দেয় না। কথাটা একদিক থেকে সত্যি, চীনের যে এইড প্রদানের যে নীতিমালা সেটা একটু পশ্চিমা দেশগুলো থেকে ভিন্ন। কিন্তু এইটা আসলে হলো যে আপনার তারেক রহমান সাহেবের সফরের যে ব্যর্থতা সেটা ঢাকার জন্য বিভিন্ন পক্ষ থেকে আপনার চাতুর্যের মাধ্যমে এগুলোকে ঢাকার চেষ্টা। তারেক রহমানের সরকারের যে ডেভেলপমেন্ট বাজেট আছে সেইখানে যদি চীন কোনো আপনার ডেভেলপমেন্ট এইড দেয়, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি বা অলমোস্ট ডাইরেক্টলি তারেক রহমান সরকারের এই বাজেটের আপনার যে ঘাটতি সেটা পূরণে সাহায্য করতে পারে। অর্থাৎ কোনো ধরনের অর্থ সহায়তা ছাড়া চীন থেকে আসা তারেক রহমানের সরকারের এইটা সম্পূর্ণরূপে আপনার ব্যর্থতা। যেটা আমাদের অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব বলছেন যে আমরা কি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গেছি, এটা আসলে বলার জন্য খুব ভালো, যেহেতু তারা কোনো ধরনের ঋণ সহায়তা বা এগুলা নিয়ে কোনো ধরনের চুক্তি করতে সমর্থ হন নাই। এই কথাগুলো এখন আপনার বলার জন্য উপযুক্ত। কিন্তু বাস্তবতা হলো যে চীনের কাছে আমাদের যাওয়া, অন্তত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার হিসাবে, বিএনপির নতুন সরকার হিসাবে কোনো একটা অর্থনৈতিক সহায়তা কমিট করলেই কেবল এই সফরটা আপনার সাকসেসফুল হতো। যেটা এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা তো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে যাইনি, আমাদের এখন অনেক টাকা আছে। দেখুন, ওনার এই অনেক টাকা কথাটা এইভাবে বলেন নাই, যেটা বলেছেন তার মানে এইটা দাঁড়ায়। দেখেন, এরা এখনো কিন্তু ওই জোরে সরকারগুলা চালাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা টাকা পয়সা পূর্ণ করে রেখে গিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু এখনো খলিল সাহেব গায়ের জোরে এই কথাটা বললেন। কারণ খলিল সাহেব তো 16-17 বছর তার দল ক্ষমতায় ছিল না, কিন্তু বলছেন যে আমরা এখন সেই পর্যায়ে নাই। এই পর্যায়ে কে উন্নীত করলো? শেখ হাসিনা করেছে। যাই হোক, এসব তর্ক বিতর্কে যাই না। যেটা হলো যে খলিল সাহেব যেহেতু কোনো ধরনের অর্থ সাহায্য পান নাই, এখন তিনি নানান কথা বলছেন, এবং কথার মধ্যেই আমরা কিন্তু অনেক ধরনের আপনার মানে ভেতরের কথা কোনটা, বাইরের কথা কোনটা, এগুলা আমরা কিন্তু বুঝতে পারি। উনি বলছেন যে তারেক রহমান সাহেবকে এত গুরুত্ব দিয়েছেন তিনি, চীনের প্রেসিডেন্ট, তার এক পাশে অর্থমন্ত্রী আর এক পাশে পররাষ্ট্রমন্ত্রী, এইভাবে তারা নিয়ে বসেছেন। আমার জিজ্ঞাসা হলো, তারেক রহমান কেন তার অর্থমন্ত্রীকে নিয়ে গেলেন না? তাই না? যারা যাচ্ছে ওই যার কাছে যাচ্ছে তার অর্থমন্ত্রী যদি থাকে, যে যাচ্ছে সে দরিদ্রতর দেশ, সে ছোট দেশ, তার সাহায্য বেশি দরকার, সে তো আরো বেশি করে কিন্তু সে তার অর্থমন্ত্রীকে নিয়ে যাবে। অর্থমন্ত্রী কিন্তু এই ভিজিটে ছিলেন না, ছিলেন তারেক রহমান সাহেবের অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা একজন। এখানে দেখুন, অর্থমন্ত্রীকে না নেওয়ার বিষয়টা আমি আগেও আলোচনা করেছি। আবারও এইটাই মনে হচ্ছে যে অর্থমন্ত্রীকে বোধহয় চীনে উনি নিতেই চাননি। সাথে সাথে চীন যাতে ভয় করে যে ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যমন্ত্রী থাকাকালে 2001 থেকে 6 সালে যে তাইওয়ানের বাণিজ্যিক অফিস খুলতে দিয়েছিলেন, সেই যে চীন খেপেছিল, যার কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চাকরি হারাতে হয়েছিল, সেটার প্রতিফলন ছাড়া আর কি হতে পারে? আমি তো আর কিছু দেখি না। কিন্তু এখানে আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে স্কেপগোট করাটা আমার মনে হয় একটু বেশি ওনার প্রতি আমরা অনুদার হয়ে যাই। এই ধরনের একটা অফিস যখন খোলে তখন নিশ্চিতভাবে উনি তখনকার যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্যদের নিয়ে আলোচনা করে সমর্থন নিয়ে কিন্তু এটা করেছিলেন। কিন্তু এই ধরনের বড় বিপদ চীনের মতো দেশ থেকে যখন চাপ আসে,
কাউকে না কাউকে তো ভিকটিম তৈরি করতে হবে। সেই দিক থেকে আমার মনে হয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী বেচারা ভিকটিম হয়েছেন। এটা কিন্তু বিএনপি সরকারের তখনকার সিদ্ধান্ত ছিল এবং ভুল সিদ্ধান্ত ছিল। এগুলো প্রসঙ্গক্রমে আসছে দেখে আমি আলোচনা করছি, এটা আমার আজকের আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো যে আমরা খলিল সাহেবের এই যে সাংবাদিক সম্মেলন, এখান থেকে আমরা নতুন কি জানলাম। আর একটা জিনিস উনি বললেন, উনি চীনের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে একটা লাইন পড়ে শুনিয়েছেন যে দেখুন চীন আমাদেরকে কত গুরুত্ব দেয়। যে লাইন পড়ে শুনিয়েছেন সেটার আপনার আক্ষরিক বঙ্গানুবাদ না, আপনার স্পিরিচুয়াল অর্থাৎ স্পিরিটটা বঙ্গানুবাদ করলে এটা দ্বারা চীনের প্রেসিডেন্ট বলেছেন যে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন বা সর্বোচ্চ গুরুত্ব দেন। দেখুন, যারা এই পররাষ্ট্র মন্ত্রণালয়গুলার বা এইসব কূটনীতির এইসব মারপ্যাচ বোঝে না, তারা এইটা নিয়ে খুশি হতে পারে। আপনি মনে করেন এই যে একটা কথা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন, এই কথাটা একটা ক্লিশে কূটনীতিতে, এইটা প্রত্যেক দেশকে বলে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলে, বাংলাদেশ সোমালিয়াকে বলে, সোমালিয়া ভারতকে বলে, সবাইকে বলে যে আমি আপনার সাথে আমার সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিই। এটা হলো একটা কমন আপনার একটা সুন্দর কথা। এইটার মধ্যে আসলে বিশেষ কিছু নাই। আমি বুঝলাম না আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে কেন চীনের ওয়েবসাইট থেকে আপনার একটা লাইন পড়ে শোনাতে হবে। যাই হোক, মোট কথা হলো, আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমাদের মতো দেশে, আমি তো বললামই আমাদের কাছে চীন কেন গুরুত্বপূর্ণ, চীন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ। আমাদের মতো দেশের অথবা যে কোনো দেশেরই এই যে আপনার বিভিন্ন বৈঠকগুলো হয় উচ্চ পর্যায়ে, বিশেষ করে আপনার রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পর্যায়ে যদি সফর হয়, সেইখানে যদি আপনি নগদ কিছু না পান, তাহলে আর যা কথাবার্তা হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজিক বিল্ড আপ হবে, স্ট্র্যাটেজিক সম্পর্ক বিল্ড আপ হবে, আমরা 2+2 করব, মানে হলো আমাদের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডায়ালগ শুরু করবে, আমাদের আমরা নিউয়ার হাইটে নিয়ে যাব, উচ্চতর নতুন উচ্চতায় আমাদের সম্পর্ক নিয়ে যাব, আমরা পরিবেশ আলোচনা করেছি, আমরা অমুক আলোচনা করেছি, তমুক আলোচনা করেছি, যেগুলো নিয়ে সাধারণত টকশো হচ্ছে বিভিন্ন জায়গায়। যদি নগদ কিছু না পাওয়া যায়, তাহলে এই ধরনের সফরের অর্জন শূন্য। এই জন্য আপনার খলিল সাহেবকে বলতে হয়েছে যে এই সফরে উনি গিয়েছেন কেমিস্ট্রি বিল্ড আপ করতে, অর্থাৎ তারেক রহমান সাহেবের সাথে শি জিনপিং এর কেমিস্ট্রি বিল্ড আপ হবে। এবং তিনি একটা উদাহরণও দিয়েছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে, অথচ আমরা দেখলাম যে মূল জায়গায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু খাতির করে বলতে পারতেন যে আমি তোমার কাছ থেকে এই বছর আমি ব্যান তুলছি না, কিন্তু 2000 তুমি এসো বন্ধু, ওই যে বললো না বন্ধু কি গান দিয়েছে না, যে বন্ধু তোমার খাতিরে আমি 2000 শ্রমিককে এই বছর আমি মালয়েশিয়া তোমাদের কাছ থেকে নিব, এইটা শুধু বন্ধু তোমাকে সম্মান দেখি। বুঝতে পেরেছেন? এতটুকুনো যদি হতো তাহলেও কিন্তু একটা কিছু তারেক রহমান ওইখান থেকে পেয়েছেন বলে বলা যাবে। এবং আমি আবারও বলছি, যে কথাগুলো খলিল সাহেব বলেছেন এবং যেটা নানান জায়গায় আলোচনা হচ্ছে, এখন তো বিএনপির মর্যাদা রেখে আলোচনা করতে হয়। আপনার বাংলাদেশে বসে, হ্যাঁ, এখন ওই যে বলে না যে পানিতে বাস করে কুমিরের সাথে কে দ্বিমত করবে, এখন বাংলাদেশে বসে তারেক রহমানের সাথে তো কেউ দ্বিমত, আমরা জানি শুনছি যে তারেক রহমান দ্বিমত করতে দিচ্ছেন, তাও তো সবাই লেজুর বৃত্তি করছে। লেজুর বৃত্তি হলো সিলেটিদের একটা অত্যন্ত প্রিয় শব্দ, যেটা হুমায়ুন কবির ব্যবহার করে। সেই অবস্থায় সবাই শুধু আলোচনা করছে। বাট সত্য কথা হলো, আমাদের মতো দেশ যখন মালয়েশিয়া বা চীন সফর করে, যদি নগদ কিছু না পায়, আগামী বছর হবে, 2 মাস পরে হবে, এগুলোর আসলে মূলত কোনো আপনার মূল্য নেই, কোনো মূল্য নেই। যত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছে, এগুলোরও কোনো মূল্য নাই। বাংলাদেশ এই ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করে, শত শত করে, কিন্তু বাংলাদেশের কোনো
ইনহেরেন্ট ক্যাপাসিটি নাই কোনো ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার অনুযায়ী কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার। এটা অবশ্য বড় আলোচনা। আমাদের সরকারগুলো এত দুর্বল, আমাদের আমলাতন্ত্র এত দুর্বল যে এই জায়গায় আমাদের কোনো দক্ষতাই নেই। অন্য কিছু বাদ দেন, এই জায়গায় কাজ করার কোনো দক্ষতাই নেই। যারা সরকারের ABCD জানেন তারাও কিন্তু এই জিনিসগুলো জানেন। সুতরাং মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কোনো বিষয় নাই। বাংলাদেশে ইউনুসের পর 2 নম্বর বাটপার হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু আশিক। আশিক আবার দেখলাম যে এই সাংবাদিক সম্মেলনের স্টার। বিএনপির আসলে অবুঝ অবোধ বন্ধুরা আশিককে খুব বাহবা দিচ্ছে। এই আশিক ওইখানে রাজা উজির মেরে এসে ও কিন্তু বলল যে 2 বছরে হবে, 18 মাসে হবে, অমুক হবে, তমুক হবে। কেউ বলতে পারলো না যে আমরা কংক্রিট এই জিনিসটা নিয়ে এসেছি, এই ইন্ডাস্ট্রিটা হবে, এই বিনিয়োগটা এত বছরের মধ্যে হবে। কোনো কিছু নাই। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছি, হবে অমুক হবে, তমুক হবে। আমি কথাগুলো আপনাদের কেন খুলে বলছি জানেন? প্রচুর হাইপ হচ্ছে, কিন্তু বাস্তবতার কাছে কেউ নাই। হ্যাঁ, তারেক রহমানকে তারা সম্মান দিয়েছে, এই সম্মানটা নিয়েও আসলে অনেকে অনেক কথা বলে। আমাদের আওয়ামী লীগের বন্ধুরা বলে যে কোনো সম্মান দেয় নাই, আবার তারেক রহমানের পক্ষ থেকে বলছে যে অনেক সম্মান দিয়েছে। সত্য কথা হলো আমাদের মতো তো এরকম দ্বিধা বিভক্ত সমাজ রাষ্ট্র কোথাও নাই। আপনি যেই যাক, চীনে গেলে শেখ হাসিনা গেলেও এগুলোই করতো। সম্মান যেটা, প্রোটোকল যেটাকে বলে, অর্থাৎ কে রিসিভ করলো, কে মিটিং করলো, মিটিং এ কারা কারা উপস্থিত থাকলো। বরং আমরা দেখেছি যে শেখ হাসিনার সাথে মিটিং গুলা দীর্ঘতর করত এই চীনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। এদের সাথে নাকি মিটিং করেছে 1 ঘন্টা না 2 ঘন্টা, সময়টা আমার মনে নেই, খুব সংক্ষিপ্ত মিটিং। এটা আবার খলিল সাহেবই বলছে, খলিল সাহেবই সাংবাদিক সম্মেলনে বলছে যে খুবই সংক্ষিপ্ত মিটিং হয়েছে, বুঝাই গেল। অর্থাৎ এইসব তারাও আসলে মিটিং গুলাকে করার জন্য করেছে। ওই যে কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে, তারা দেখলেন তারেক রহমান কেমন, তার চেহারা দেখলেন, তারেক রহমানের হাম্বলনেস, ভদ্রতা, তার স্ত্রীর ভদ্রতা, এগুলা দেখেছেন, অভিভূত হয়েছেন। এগুলো ক্রেডিট আমরা দিতে পারি, এগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার যেটা বক্তব্য সেটা আমি এর আগে কয়েকটা লেকচারে দিয়েছি যে আসলে তারেক রহমান সরকারের এই দুটো ভিজিট থেকে যেই জিনিসগুলো হলে বাংলাদেশ বলতে পারে যে আমরা কিছু অ্যাচিভ করেছি, সেটা আমি কিন্তু একটাও পাইনি। আর আমি খুব ভাই প্র্যাকটিক্যাল মানুষ, আমি সব কিছু টাকার অঙ্কে চিন্তা করি। আমি মনে করেন যে কোনো কিছুই দেশের জন্য ওই যে স্ট্র্যাটেজিক বিল্ড আপ হইলো, অমুক বিল্ড আপ হইলো, তমুক বিল্ড আপ হইলো, এই যে থিওরি কপচায় লোকজন, যারা প্র্যাকটিক্যালিটিসটা জানে না, পড়াশোনা করে না, ছোটবেলায় 2 লাইন শিখেছে, সেগুলো দিয়ে এখনো আমাদের অবুঝ অবোধ মানুষদের বুঝিয়ে যাচ্ছে, সেই কথাগুলো বলে টকশো করছে। আর একদল আছে আপনার নানান স্পেকুলেশন দেখছে, কনস্পিরেসি থিওরি দেখছে। সত্য কথা হলো আপনার ABCD অর্জনগুলোকে দেখতে হবে, টাকার অঙ্কে মাপতে হবে। টাকার অঙ্কে যদি কোনো অর্জনকে মাপা না যায় এইসব ভিজিটে, সেগুলো আসলে কোনো অর্জন নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খলিল সাহেব আজকে যে সাংবাদিক সম্মেলন করলেন প্রধানমন্ত্রীর সফরের উপর, সেখান থেকে আমরা নতুন কিছুই জানলাম না। এবং সেখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে হুমায়ুন কবির নামে যে তারেক রহমান সাহেবের যে উপদেষ্টা আছে, সে কিন্তু মাইক হাতে পেলেই শেখ হাসিনাকে অপমান করে কথা বলা একটা অভ্যাস হয়ে গেছে। এই ছেলেটা শুনেছি সে নাকি বিদেশে বড় হয়েছে। অবশ্য বিদেশে বাংলাদেশিদের যেসব ছেলে মেয়ে বড় হয় এগুলা সবই একটা আপনার খাঁচার মধ্যে থাকে। এরা সাধারণত বাংলাদেশিরা একটা বদ্ধ সোসাইটিতে বসবাস করে। এরা যে খুব বেশি কিছু শেখে এটা আমি দেখিনি অন্তত বাংলাদেশিদের। সবাই না, কিছু কিছু আছে যে তারা একটু বিদেশে ইন্টিগ্রেট করতে পারে, বেশিরভাগ কিন্তু ইন্টিগ্রেট করতে পারে না। কিন্তু এই ছেলেটা বিদেশে, সে তো বাংলা বলতে পারে না, ইংরেজি বলতে পারে। তার মানে হলো যে বিদেশে বসবাস করেও সে কিন্তু ওই যে ফাহাম আব্দুল সালামের মতোই হয়েছে। একটু কিছু অতিরিক্ত কোনো ভদ্রতা, আপনার কোনো নম্রতা, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার মতো যেই ধরনের আপনার সফিস্টিকেশন দরকার, কোনো কিছু কিন্তু এই হুমায়ুন কবিরের নাই। অবশ্য খলিল সাহেবকে প্রশংসা করতে হয়, এই ছেলে মুখ খুললে যে একটা ঝামেলা করবে এটা বুঝে খলিল সাহেব মাইকটা চাচ্ছিলেন যে এটা আমি বুঝিয়ে বলি। একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি, ছেলে কিন্তু টাইট করে মাইকটা ধরে রেখেছে, হুমায়ুন কবির দেয় নাই।
খলিল সাহেবকে প্রশংসা করতে হয়। আর খলিল সাহেব তো যাই হোক, এখন যদি জুনিয়ররা যদি টাইট করে মাইক ধরে রাখে, মাইক্রোফোন ধরে রাখে, এটা কিন্তু বেয়াদবি, এটা করা হুমায়ুন কবিরের। আমি বলছি কেন, আমি প্রধানমন্ত্রীকে বারবার সাবধান করতে চাই, যদি আমার কথা শুনে ওনার কোনো উপকার হয়, যে এই ছেলে কিন্তু আপনাকে ডুবাবে। অন্তত পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার কোনো যোগ্যতা নাই। ওর যদি প্রয়োজন হয় আপনার খলিল সাহেবদের উপর খবরদারি করার জন্য, আপনার সাথে সাথে রাখেন, ওকে পাবলিকের সামনে আসতে দেন কেন? সারা বাংলাদেশ দেখছে না? শেখ হাসিনাকে একটা গালি দিলেই মনে করেন যে বিএনপির কর্মীরা আর 24-এর জঙ্গি কোয়ালিশনের ওরা খুশি হবে, আমি শিওর। কিন্তু সারা বাংলাদেশ তো খুশি হবে না। কিন্তু যখন মানুষ মন্ত্রী হয়ে যায়, উপদেষ্টা হয়ে যায়, তারা কি এত অভদ্র থাকে? প্রধানমন্ত্রী এত অভদ্র তো কেউ থাকে না। আপনার যারা সিনিয়র লোকজন, আপনার যারা খলিল সাহেব আছেন, আমির খসরু, মাহমুদ চৌধুরী, এইরকম, তারা কি এই ধরনের আপনার ছেলে মানুষই আচরণ করবে? করবে না তো। আপনার শামা ওবায়েদকে দেখেন, উনিও তো অনেক ভদ্র। যাই হোক, এই নিয়ে অনেকবার বললাম। আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রে হুমায়ুন কবিররা বড় পদ পেয়ে যায় এবং আমাদের মতো মানুষদের আবার ওদের নিয়ে আলোচনা করতে হয়। আলোচনা না করেও তো উপায় নেই, দেশটা তো ধ্বংস হয়ে গেছে। এবং তারেক রহমান সাহেব যদি চীন থেকে আজকে খবর দিতে পারতেন যে হ্যাঁ, 1 বছরের মধ্যে $5 বিলিয়ন, $2 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে, অমুক একটা প্রজেক্টে চীন সহায়তা দিচ্ছে, হ্যাঁ, মালয়েশিয়া ওই দিক থেকে একটা কিছু করলো, কোনো কিছু কিন্তু দেখেন, আমি আমি অনেকে ভাববেন যে আমি বিএনপির প্রতি অত্যন্ত সেন্সিবল। আমি চাই বিএনপি সফল হোক, বিএনপি ভালো করুক। এবং বিএনপি থেকে আমি শুধু যেটুকুন চাই যে তারা যেন 24-এর জঙ্গি কোয়ালিশন বা 1971 সালের যারা সরাসরি যুদ্ধাপরাধী এবং জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে, তাদের থেকে তারেক রহমান একটু ডিস্টেন্স ক্রিয়েট করবেন। এইটুকুনি আমার তারেক রহমানের কাছে চাওয়া। এবং এই চাওয়া থেকে আমি তারেক রহমান সাহেবকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকি। আমি জানি যে এইসব পরামর্শ কেউ শুনছে না, কেউ শুনছে না সেটা বলা যাবে না, মানে তারেক রহমানের কানে হয়তো এটা যাবে না, যাক বা না যাক, দেয়ার আছে দেই, দেশের স্বার্থে দেই। কিন্তু আমরা দেখছি যে তারেক রহমানের সরকার কোনো কিছু কিন্তু এই দুটো দেশ থেকে আনতে পারলেন না। কোনো ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি নাই। বরঞ্চ একটা দিক আমরা এখনো বুঝতে পারছি না, তারেক রহমান, জামাত, এনসিপি, ইউনূস মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি করলেন, তার পরিপ্রেক্ষিতে চীন থেকে আমাদের আমদানি কোন দিকে যায়, অর্থাৎ চীনের রপ্তানি বাংলাদেশে কমে না বাড়ে, সেটার উপরও কিন্তু তারেক রহমানের সরকারের উপর আগামী দিনগুলোতে চীনের সম্পর্ক নির্ভর করবে। যদি একটা সিঙ্গেল ফ্যাক্টরের উপর নির্ভর করার কথা আপনারা বলেন, এই যে ভিজিট হলো, সফর হলো, এতে তারেক রহমান সাহেবের অনেক লাভ হয়েছে। ওনার পিআর টিম ভালো করছে, মানে বাংলাদেশের যে ধরনের প্রচারণা হয় সেই তুলনায় তারেক রহমানের পিআর টিম প্রশংসনীয় কাজ করছে। কিন্তু সত্য কথা হলো যে চ্যালেঞ্জগুলো রয়েই গেছে এবং আশা করি বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন।